গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের ডি ব্রগলির প্রকল্প এবং হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটি শেখাবো। তোমরা যদি পারো ভালো করে এই দুটো টপিক খাতাতে লিখে রাখো এবং প্রত্যেকটা ম্যাথ বা প্রবলেম আমি যেগুলো করাচ্ছি সেগুলো খাতাতে লিখে রাখো, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। অন্য কোনো প্রবলেম যদি এই টপিকের মধ্যে থেকে আসে তাহলে তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে। তাহলে প্রথম হেডিং করো ডি ব্রগলির প্রকল্প। দেখো, প্রকল্প আর সূত্রের মধ্যে একটু পার্থক্য আছে। যদি কোনো থিওরি দেখো যদি প্রমাণ থাকে তখন তাকে বলি সূত্র, আর যদি প্রমাণ না থাকে তখন তাকে বলি প্রকল্প। ডি ব্রগলি যে থিওরিটা দিয়েছে তিনি নিজে প্রমাণ করেনি, তাই এটাকে প্রকল্প বলি। ঠিক আছে, তাহলে ডি ব্রগলির প্রকল্প কেন এলো, উনি কি বললেন সেটা আগে ভালো করে শুনে নাও। দেখো, আগে এই তিনটে ধর্ম কি না, ব্যতিচার, বিচ্ছুরণ আর কি সমাবর্তন, এই তিনটে ধর্ম প্রমাণ করে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। আবার তোমার ফটো ইলেকট্রিক প্রভাব প্রমাণ করে ইলেকট্রনের কণা ধর্ম আছে। তাহলে ডি ব্রগলি ওগুলো একত্রে নিয়ে বললেন যে ইলেকট্রনের কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে, নিজে কোনো প্রমাণ করেনি। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা একটু লিখে দিচ্ছি, লেখো যে ব্যতিচার, সমাবর্তন এবং বিচ্ছুরণ এই তিনটি ধর্ম প্রমাণ করে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম উপস্থিত। এগুলো আমাদের সিলেবাসে নেই, নামগুলো শুধু জানবে। ব্যতিচার, সমাবর্তন এবং বিচ্ছুরণ এই তিনটি ধর্ম কি প্রমাণ করে না, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম উপস্থিত। আবার দেখো, আবার ফটো ইলেকট্রিক প্রভাব প্রমাণ করে ইলেকট্রনের কণা ধর্ম উপস্থিত। বোঝা গেল? তাহলে ফটো ইলেকট্রিক প্রভাব কি প্রমাণ করছে, ইলেকট্রনের কণা ধর্ম উপস্থিত। তাহলে দেখো, তাহলে এবারে ডি ব্রগলি এই দুটো এটাও জেনেছে এটাও জেনেছে। উনি বললেন যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম উপস্থিত। তাহলে এইবারে প্রকল্পটা লিখে নাও। লেখো, ইলেকট্রন বা উহার মতো অতি ক্ষুদ্র যে কোনো বস্তুর তরঙ্গ এবং কণা উভয় ধর্ম উপস্থিত।
ঠিক আছে, তাহলে ডি ব্রগলি কি বললেন, যে ইলেকট্রন বা উহার মতো অতি ক্ষুদ্র যে কোনো বস্তুর তরঙ্গ এবং কণা ধর্ম উপস্থিত। তাহলে এটাই ডি ব্রগলির প্রকল্প। তাহলে ডি ব্রগলির প্রকল্প যদি পরীক্ষায় আসে, আশা করি তোমরা লিখতে পারবে, কিছুই নেই। দেখো, ব্যতিচার, সমাবর্তন, বিচ্ছুরণ, এই তিনটে ধর্ম প্রমাণ করছে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। আবার ফটো ইলেকট্রিক প্রভাব প্রমাণ করে ইলেকট্রনের কণা ধর্ম আছে। আর এই জায়গা থেকে ডি ব্রগলি তাহলে দেখলেন ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম আছে। ও শুধু জুড়েছে ইলেকট্রন বা উহার মতো অতি ক্ষুদ্র, সে প্রোটন, নিউট্রন, যে কোনো ক্ষুদ্র বস্তু, তার কি থাকবে, কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। কি বললাম আশা করি বুঝতে পারলে। এবারে উনি কি করলেন, এর একটা সমীকরণ দিলেন, নিজে অবশ্য তৈরি করেনি উনি, বিভিন্ন দুটো বিজ্ঞানীর সমীকরণ একসঙ্গে করে উনি এই সমীকরণটা দিয়েছেন। তাহলে দেখো ডি ব্রগলির সমীকরণ কি, এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এইচ বাই পি, ভালো করে দেখ। তাহলে ল্যামডা মানে বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, আর এই পিটা বস্তুর ভরবেগ। তাহলে বা এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, আর কি লিখতে পারি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই কি, তোমার এম ভি, ভরবেগ। তাহলে এইটা বা এইটা, এই দুটো ইকুয়েশনই হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। দুটো সমীকরণই ডি ব্রগলির সমীকরণ। বুঝতে পেরেছো? এখানে এইচটা কি না, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা আগে বলা আছে জানো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ডি ব্রগলির প্রকল্প কি। ডি ব্রগলির প্রকল্প দেখো, বলল যে ইলেকট্রন বা উহার মতো অতি ক্ষুদ্র যে কোনো বস্তুর তরঙ্গ এবং কণা উভয় ধর্ম উপস্থিত থাকে বা উপস্থিত। ক্লিয়ার? সমীকরণ বললে ল্যামডা ইকুয়াল টু, এটা ল্যামডা বলে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, বা কি বললাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এবারে এম আমরা বস্তুর ভর বলবো, আর ভি বস্তুর গতিবেগ। যেহেতু পি ভর বেগ, তাহলে এটা ভর, এটা বেগ, এখানে পারলে লিখে দেবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। দেখো এবার আমরা পড়াবো এই যে সমীকরণটা, এর প্রমাণ, এই সমীকরণের প্রতিষ্ঠা, কিভাবে প্রতিষ্ঠা হলো, এটা আমাদের কিন্তু পরীক্ষায় আসে। লেখো ডি ব্রগলির সমীকরণের প্রতিষ্ঠা। ডি ব্রগলির সমীকরণের প্রতিষ্ঠা দেখো। তাহলে এখানে প্রথমে তোমরা লিখবে যে আইনস্টাইনের তত্ত্ব থেকে লেখা যায় আইনস্টাইনের তত্ত্ব থেকে পাই কি পাও, ই ইকুয়াল টু এম সি স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ দেবে। আবার আমরা প্ল্যাঙ্ক পড়িয়েছিলাম, প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে পাই, এখানে লিখবে প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে পাই কি পাই না, ই ইকুয়াল টু এইচ নিউ। এগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে আছে, দেখে নেবে। তাহলে আবার আমরা জানি নিউ ইকুয়াল টু কি, সি বাই ল্যামডা। তার মানে এখানে আমরা কি করে দিতে পারি, অর
ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে ইকুয়াল টু পেলাম এম সি স্কোয়ার, আর এখানে ইকুয়াল টু পাচ্ছি এইচ সি বাই ল্যামডা। তাহলে এর ইকুয়াল টু এটা, এর ইকুয়াল টু এটা, তাহলে এইটা ইকুয়াল টু এটা হবে, তাই না? তাহলে এবারে লেখো 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। লেখো 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, কি পাবো? তাহলে দেখো ভালো করে, তাহলে এইচ সি বাই ল্যামডা, বা এইটা আগে লিখছি এম সি স্কোয়ার ইকুয়াল টু কি এইচ সি বাই ল্যামডা। তাহলে একটা সি কেটে দিলাম, তাহলে ল্যামডাটা এদিকে আনলাম, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হলো এইচ বাই এম সি। ল্যামডা ইকুয়াল টু কি হলো এইচ বাই এম সি। তাহলে এই সিটা কি ভেলোসিটি অফ লাইট, লাইটের ভেলোসিটি। তাহলে সিটা যদি আমরা বলি অর এইটা আমরা এখানে দিচ্ছি অর ল্যামডা ইকুয়াল টু আমরা কি বলছি এইচ বাই এম ভি। যেখানে এখানে বলে দিলাম, যেখানে সি ইকুয়াল টু ভি ইকুয়াল টু অতি ক্ষুদ্র বস্তুর গতিবেগ। এটা লাইট না হয়ে যে ইলেকট্রন বা অতি ক্ষুদ্র বস্তু হয়, তখন তো লাইটের ক্ষেত্রে কেবলমাত্র সি লিখি, আর লাইট ছাড়া অন্য যে কোনো বস্তু অতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখব ভি। তাহলে এখানে বললাম সি ইকুয়াল টু ভি ইকুয়াল টু অতি ক্ষুদ্র বস্তুর গতিবেগ। তাহলে এটাকেই আমরা বললাম ডি ব্রগলির সমীকরণ। তাহলে ক্লিয়ার কিভাবে ডি ব্রগলির সমীকরণ পেলাম তোমরা বুঝতে পারলে। এবার লেখো ডি ব্রগলির প্রকল্পের তাৎপর্য। তাহলে দেখো 1 নম্বরে বলছি, তাহলে ডি ব্রগলির প্রকল্প কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ইলেকট্রন বা ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 1 নম্বর বলবো ডি ব্রগলির প্রকল্পটি কেবলমাত্র ইলেকট্রন বা উহার মতো অতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কি প্রাত্যহিক জীবনের কোনো প্রভাব নেই। আচ্ছা নাম্বার 2তে বলছি, দেখো নাম্বার 2তে কি, দেখো বৃহৎ বস্তুর ক্ষেত্রে কণা ধর্মটা কি হবে ডোমিনেট করবে, মানে বেশি প্রাধান্য পায় তরঙ্গ ধর্ম অপেক্ষা। দেখ আমাদের কি ছিল, আমাদের ছিল এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে বৃহৎ বস্তুর ভর যদি বেশি হয় তাহলে এই ল্যামডাটা কি হবে কম, যেহেতু এর সঙ্গে ব্যস্তানুপাত। তার মানে ল্যামডা কম, তার মানে তরঙ্গ ধর্ম কম প্রাধান্য পাবে, কণা ধর্মটা বেশি প্রাধান্য পাবে। একটা বড় বস্তু, একটা ধর এই বল, এই রবি কিউব আছে, এটা যদি আমি ছুঁড়ে কাউকে মারি, এ কি এরকম তরঙ্গের আকারে বেঁকে বেঁকে যাবে? যাবে না, এ নিশ্চিত সোজা গিয়ে লাগবে। তার মানে বড় বস্তুর
কণা ধর্মটাই বেশি প্রাধান্য পায়, আর তরঙ্গ ধর্ম কম, তরঙ্গ ধর্ম নগণ্য। তাহলে 2 নম্বরে কি বলবো, বৃহৎ বস্তুর তরঙ্গ ধর্ম অপেক্ষা কণা ধর্ম বেশি প্রাধান্য পায়। ঠিক আছে, তাহলে কি বললাম, বৃহৎ বস্তুর তরঙ্গ ধর্ম অপেক্ষা কণা ধর্ম বেশি প্রাধান্য পায়। ক্লিয়ার? আচ্ছা, আর উল্টো কি লিখবো, যদি ইলেকট্রন বা প্রোটনের মতো অতি ক্ষুদ্র বস্তু হয়, তাকে যদি ছুঁড়ে দিই তাহলে সোজা গিয়ে লাগবে না, এইরকমভাবে তরঙ্গের আকারে যাবে, কারণ তার তরঙ্গ ধর্ম বেশি, কারণ এমটা কম হলে ল্যামডাটা বেশি হবে। আর এখানে লিখবি অতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে অতি ক্ষুদ্র বস্তুর কণা ধর্ম অপেক্ষা তরঙ্গ ধর্ম বেশি প্রাধান্য পায়। বাংলায় বানানগুলো একটু দেখে নিবি তোরা, ঠিক আছে? বেশি প্রাধান্য পায়। তাহলে এই 3টে হচ্ছে তোমার ডি ব্রগলির প্রকল্পের তাৎপর্য। এই 3টে তাৎপর্য লিখে রাখবে, হ্যাঁ? যদি তাৎপর্য পড়ে তাহলে এই 3টে পয়েন্ট তোমরা লিখে রাখবে। এবার একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, দেখো এই রকম প্রবলেম পরীক্ষাতে আসে। লেখো, একটি 10 গ্রাম ভরের গতিশীল বস্তুর বস্তু 100 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলতে থাকলে ওই বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ভালো করে দেখো, তাহলে কি বলা হলো, একটি 10 গ্রাম ভরের গতিশীল বস্তু 100 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলতে থাকলে ওই বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। একদম সিম্পল একটা প্রবলেম পড়েছে। এরকম প্রবলেম আমাদের বোর্ডের পরীক্ষাতে আসে, সেই প্রবলেমগুলো সহজে আনসার করতে হবে। দেখো, তাহলে আমরা কি জানি, তাহলে আমরা বলবো, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু h/mv, ব্র্যাকেটে বলে দেবে যেখানে প্রত্যেকটি চিহ্ন, প্রতিটি চিহ্ন উহাদের প্রচলিত অর্থ বহন করে। তাহলে এটা বললে আর অন্য কিছু বলতে হবে না। h ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক, m ইকুয়াল টু
বস্তুর ভর, ভি ইকুয়াল টু বস্তুর গতিবেগ, এসব আর বলতে হবে না। আমরা এক লাইনে সেরে দিলাম, একই অস্ত্রে যুদ্ধ করতে হবে। কি বললাম? যেখানে প্রতিটি চিহ্ন উহাদের প্রচলিত অর্থ বহন করে। এবারে তুমি দেখো, যখন অঙ্ক করবে সবসময় মাথায় রাখবে যে একক একই ইউনিটে করতে হবে, মানে যে মানগুলো সমস্ত একই এককে আনতে হবে, একই, হয় এসআইতে করতে হবে, না হলে সিজিএসে করতে হবে। তাহলে এখানে দেখো 10 গ্রাম, এটা তাহলে সিজিএসে দেওয়া আছে, আর এখানে কি আছে? মিটার পার সেকেন্ড, এসআই ইউনিটে দেওয়া আছে। তাহলে সেম ইউনিটে আমাদের অঙ্ক করতে হয়। তাহলে আমাদের ভর ইকুয়াল টু কি আছে? 10 গ্রাম ইকুয়াল টু, আমরা গ্রামকে কেজি করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000। গ্রামকে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 1000 দিয়ে ভাগ করা মানে কি? 10⁻³ দিয়ে গুণ করা। তাহলে এত কেজি হলো। এইবারে আমরা এখানে বসাবো ল্যামডা ইকুয়াল টু এইচ জানো, প্ল্যাঙ্কের ধ্রুবক অঙ্কে দেয়া থাকবে। এখানে দেয়া থাকবে যে এইচ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, অঙ্কে দেয়া থাকবে। তাহলে তুমি সেরকম দিয়ে নেবে 626 ইন্টু 10⁻³ নিচে বসাবে ভর কত হলো? 10 ইন্টু 10⁻³ তাহলে 10 ইন্টু 10⁻³ মানে কি? 1 ইন্টু 10⁻², এর পাওয়ার তো 1 আছে, তাহলে 1 ইন্টু 10⁻², এটা কি হলো? 1 ইন্টু 10⁻² হলো। আচ্ছা, ভেলোসিটি কত? ভেলোসিটি দেখো, গতিবেগ দেওয়া আছে 100 মিটার। 100 মানে কি? 10⁻², এখানে -2, এখানে 2, তাহলে এটা ক্যান্সেলড হয়ে গেল। তাহলে পড়ে আছে কোনটা? পড়ে আছে এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা। তাহলে এটা কি? এসআই ইউনিটে করেছি, তার মানে মিটার। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে লক্ষ্য রাখো। এই যে প্রবলেমটা সলভ করলাম, ভালো করে দেখ। যে বস্তু 10 গ্রাম, 10 গ্রাম মানে কি? ধর এইরকম একটা বস্তু 10 গ্রাম ওয়েট, বড় বস্তু দেখা যাচ্ছে, কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য এসে দেখ -34 মিটারের অর্ডার। -34 মানে কত কম, বুঝতে পারছিস? -34। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি, যেটা আমরা তাৎপর্য লিখিয়েছিলাম, যে বস্তু যদি বড় হয় তাহলে ওর তরঙ্গ দৈর্ঘ্য অতি নগণ্য। তাহলে সেই জন্য আমি বলেছি যে বড় বস্তুর, বৃহৎ বস্তুর কণা ধর্মটা বেশি প্রাধান্য পায়, তরঙ্গ ধর্ম নগণ্য থাকে। তাহলে এরকম অঙ্ক পড়লে আশা করি তোমরা আনসার করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, এবারে লেখো যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে গতিশক্তির সম্পর্ক প্রতিষ্ঠা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেকবার বোর্ডে এসেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বললাম যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বস্তুর গতিশক্তির সম্পর্ক প্রতিষ্ঠা। দেখ, এটা বোর্ডে আসে কিন্তু। ঠিক আছে, তাহলে তোরা ছোটবেলা থেকে পড়ছিস বস্তুর গতিশক্তি। বস্তুর গতিশক্তি কি? গতিশক্তি ধর আমরা এই কাইনেটিক এনার্জি ই কে বললাম, কাইনেটিক এনার্জি গতিশক্তি ই কে দ্বারা চিহ্নিত করা হয়।
এটা ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। সবাই জানি সেটা। এমটা কি, এম হচ্ছে বস্তুর ভর আর ভি কি বস্তুর গতিবেগ এইটা আমরা জানি এটা। তাহলে এখানে দেখ আর এইটাকে আমরা করে নিতে পারি ই কে ইকুয়াল টু হাফ, উপরে একটা এম দিলাম, তাহলে এম স্কোয়ার করলাম ভি স্কোয়ার করলাম, তাহলে উপরে একটা এম দিয়েছি মানে নিচে একটা এম দেব, উপরে তো এম শুধু এম ছিল। তাহলে অর আমাদের এখানে দেখো ই কে ইকুয়াল টু কি, তাহলে এম ভি স্কোয়ার এম ভি হোল স্কোয়ার করে দিলাম, এম ভি হোল স্কোয়ার বাই 2m, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এম ভি হোল স্কোয়ার ইকুয়াল টু কি 2m আর ই কে মানে বস্তুর গতিশক্তি। ক্লিয়ার? তাহলে শুধু এম ভি ইকুয়াল টু কি তোমার √2m ই কে। ক্লিয়ার হলো? এটা আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখ, এবার আমরা ডি ব্রগলি থেকে কি পাই, এই ল্যামডা ইকুয়াল টু কি এইচ বাই এম ভি। এখানে লিখবে যে ডি ব্রগলির সমীকরণ হলো, ডি ব্রগলির সমীকরণ হলো বলে এটা লিখবে। তাহলে এবারে বলবে এই সমীকরণে এম ভি এর মান বসিয়ে পাই, বা 1 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই। এই সমীকরণে 1 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই। তাহলে এই এম ভি ইকুয়াল টু কি পেলাম, এম ভি ইকুয়াল টু √2m ই কে, 2m ই কে এইটা পাবো। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে এইচ বাই, এই এম ভির জায়গায় কোনটা বসাচ্ছি, এই এম ভি আর এই এম ভি, তাহলে √2m ই কে কাইনেটিক এনার্জি। তাহলে এইটা আমাদের রিলেশন মনে থাকবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হলো এইচ বাই √2m ই কে। ভালো করে দেখো, এটা পরীক্ষায় আসে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। অনেক সময় দেখো বস্তুর ভর বলে দেবে, গতিশক্তি বলে দেবে, তোমার প্ল্যাঙ্কের ধ্রুবক মুখস্থ রাখতে হয়, বা ওটা অঙ্কে দিয়ে দেবে, ওই বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে। তাহলে এখানে অঙ্ক এলে পারবে। কি কি বললাম, বস্তুর ভর বলে দেবে, বস্তুর গতিশক্তি বলে দেবে, বস্তুর এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান জানা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে। তাহলে এই ফর্মুলা থেকে অঙ্কটা করতে হবে। তাহলে ক্লিয়ার? এখানে কারোর কোনো সমস্যা নেই, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের ডি ব্রগলির প্রকল্পটা শেষ হলো। এখন আমি আরও একটা গুরুত্বপূর্ণ টপিক হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি নিয়ে আলোচনা করব। তোমরা হেডিং করো হাইজেনবার্গের দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা কি আগে বুঝতে হবে। হাইজেনবার্গ বলছে যদি কোনো বস্তু গতিশীল থাকে, গতিশীল মানে কি চলমান, চলছে, তাহলে যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে সেই বস্তুর অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে একই সঙ্গে নির্ণয় করা যায় না। এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। আমি এখানে আগে নীতিটা লিখে দিচ্ছি, তারপর পরপর করে আমি
বুঝিয়ে যাব। তাহলে প্রথমে তোমরা এখানে নীতিটা লেখো যে ইলেকট্রন বা উহার মতো গতিশীল, ইলেকট্রন বা উহার মতো গতিশীল অতি ক্ষুদ্র বস্তুর, ইলেকট্রন বা উহার মতো গতিশীল অতি ক্ষুদ্র বস্তুর ভরবেগ এবং অবস্থান একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা যায় না। ঠিক আছে, তাহলে এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। কি বললাম? ইলেকট্রন বা উহার মতো গতিশীল কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা যায় না। তাহলে এখানে একটা সমীকরণ দিলেন। কি সমীকরণ? হাইজেনবার্গের সমীকরণ দেখো। হাইজেনবার্গ বলছে ডেল এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 ভালো করে দেখো। তাহলে কি বললাম? ডেল এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4। তাহলে এখানে আমরা কি বলবো? যেখানে ডেল এক্স টা কি না, অবস্থানের অনিশ্চয়তা, বস্তুর অবস্থানের অনিশ্চয়তা, বস্তুর অবস্থানের অনিশ্চয়তা। আর ডেল্টা পি ইকুয়াল টু কি হলো? বস্তুর ভরবেগের অনিশ্চয়তা। বস্তুর ভরবেগের অনিশ্চয়তা। ঠিক আছে, এই অনিশ্চয়তা ব্যাপারটা কি? অবস্থানের অনিশ্চয়তা ব্যাপারটা কি? ধর আমি, কেউ আমার সঙ্গে দেখা করতে আসছে, আমি বললাম যে তুমি শিয়ালদা স্টেশনে টিকিট কাউন্টারের কাছে দেখা করবে। টিকিট কাউন্টার, এইটাকে আমি বললাম x1। আমি তাকে দাঁড়িয়ে থাকতে বললাম কি x1 পজিশনে। x1 পজিশন মানে এই শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টারটা, আমি বললাম ওখানে এসে দাঁড়াবে, ওখানে আমি দাঁড়িয়ে থাকবো, তুমি ওখানে এসে আমার সঙ্গে দেখা করবে। সে টিকিট কাউন্টারের কাছে না দাঁড়িয়ে সে দাঁড়িয়ে এলো কোথায়? লেডিস টয়লেট, লেডিস টয়লেটের কাছে দাঁড়ালো। তাহলে সেটা x2 পজিশনে দাঁড়ালো। আমি দাঁড়িয়ে, আমি এখানে আসতে বলেছি টিকিট কাউন্টারের কাছে, আমি দাঁড়িয়ে আছি x1-এ, সে এলো কোথায়? x2-তে। তার মানে এই অনিশ্চয়তাটা কত? এখানে থাকার কথা, এখানে এসছে, তাহলে অনিশ্চয়তা, এটাই হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তা হচ্ছে ডেল্টা এক্স মানে x2 মাইনাস x1, এটাই হচ্ছে অনিশ্চয়তা। এই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। তাহলে একটা গতিশীল বস্তু তুমি যখন মেজারমেন্ট করতে যাচ্ছ, ধরো এই পজিশনে মেজারমেন্ট করতে যাচ্ছ, সে তো গতিশীল, সে সরে একটু এখানে এলো, তাহলে তাদের যে অনিশ্চয়তা, তাহলে এই দুটোর মাইনাস। ঠিক আছে, এটাই হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। আর ডেল্টা পি কি? ভরবেগের অনিশ্চয়তা। সিমিলারলি ভরবেগটাও ওরকম। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, বুঝতে পারলে? আচ্ছা, এবারে আবার দেখ, এই ভরবেগটাকে আমি ভাঙতে পারি, এই ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি, ভর ইন্টু বেগ গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4। এইটা আমরা বলবো কি
ভরবেগের, এই ডেল্টা ভিটা কি গতিবেগের অনিশ্চয়তা। তাহলে ডেল্টা ভিটা এখানে ডেল্টা ভিটা কি গতিবেগের অনিশ্চয়তা। ক্লিয়ার? তাহলে দেখো এমটার তো অনিশ্চয়তা হতে পারে না, ভর আবার কি চেঞ্জ হয় নাকি? ভর কোনো পরিবর্তন হয়, ওই জন্য ওর কোনো ডিফারেন্স ডেল্টাটা নেই, ডিফারেন্সটা নেই। তাহলে এই অঙ্ক দিয়ে আমাদের পরীক্ষায় আসতে পারে, এই অঙ্ক থেকে মানে সরি এই ফর্মুলা থেকে আমাদের পরীক্ষায় অঙ্ক আসতে পারে, বা এই যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলা থেকেও আমাদের পরীক্ষায় অঙ্ক আসতে পারে। আবার দেখো টাইমের সঙ্গে শক্তির একটা সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন হাইজেনবার্গ। সেখানে কেমন না ডেল্টা টি ইন্টু ডেল্টা ই, এটা সময়ের অনিশ্চয়তা আর এটা শক্তির অনিশ্চয়তা, গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। এটা তোমাদের বোর্ডে নেই, এক বছরে যেই মেনে এসেছিল এইটা, ঠিক আছে? এটাও লিখে রাখো। এখানে কি মানে বস্তুর সময়ের অনিশ্চয়তা আর এখানে শক্তির অনিশ্চয়তা, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এই তার সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের পরীক্ষায় অঙ্ক আসে। তাহলে এখান থেকে আমি প্রথমে একটা ছোট্ট অঙ্ক করাবো। লেখো, লেখো যে 10 গ্রাম ভরের একটি টেনিস বলের 10 গ্রাম ভরের একটি টেনিস বলের গতিবেগ আলোর গতিবেগের 0.01% হলে ওই বলের অবস্থানের অনিশ্চয়তার মান নির্ণয় করো। ভালো করে দেখো এখানে, তাহলে এখানে এমটা আছে কি 10 গ্রাম ইকুয়াল টু 10 ইন্টু 10⁻³ কেজি ইকুয়াল টু 10⁻² কেজি, ঠিক আছে? এবারে গতিবেগ ভি, ভি কি বলা হয়েছে ভালো করে দেখ, বলেছে গতিবেগ আলোর গতিবেগের 0.01%। তাহলে আলোর গতিবেগ কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তার কত পার্সেন্ট? 0.01%, মানে এর নিচে 100, 0.01 এর নিচে 100। আবার যদি এই পয়েন্টটা তুলে দিই তাহলে আরো 100। তাহলে এখানে নিচে আছে 10⁴, উপরে 8, তার মানে এখান থেকে পেলাম কি 3 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে এ দুটো পেয়ে গেলাম। এইবার আমাদের অঙ্ক করার সময় সবসময় ইকুয়াল চিহ্ন দিতে হয়, গ্রেটার দ্যান চিহ্নটা রাখা যায় না, ঠিক আছে? তাহলে দেখো এবার অঙ্ক করছি আমরা কিভাবে, তাহলে ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি h/2 পাই, h/4 পাই, और আমার এখানে বলেছে ডেল্টা এক্স, তাহলে h উপরে h 6.626 10⁻⁻34 আর নিচে 4 পাই মানে 22/7 3.14। এম কত? এম 10⁻², আর লাইটের ভেলোসিটি কত? 3 ইন্টু 10⁻⁴। এই তাহলে এখন আমরা ক্যালকুলেট করব কিভাবে,
না, আমি তোমার মোবাইলে ক্যালকুলেশনটা একটু করে দিচ্ছি। তাহলে ক্যালকুলেশন কেমনভাবে করবে দেখো, কেমিস্ট্রির ক্যালকুলেশনগুলো আমাদের বোর্ডে ক্যালকুলেটর অ্যালাউড। হ্যাঁ, তাহলে প্রথমে লিখবে 6.626। এবার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করবে শুধু। তাহলে ভাগ চিহ্ন টিপবে 4, আবার ভাগ চিহ্ন টিপবে 3.14, এই 22/7 মানে 3.14, আবার ভাগ চিহ্ন 3। তাহলে এই করলে আমাদের কত হলো না 0.175, এটা ইন্টু 10⁻, উপরে -34 আর নিচে +6, 10⁻+6, তাহলে উপরে হলে মাইনাস, তাহলে -34 আর +6 কত হবে 40, -40, তাহলে 10⁻⁻40 এত কি হবে, এত মিটার। অবস্থানের অনিশ্চয়তা অত মিটার হবে। এবারে এটাকে যদি 1 ঘর ডান দিকে নিয়ে যাও 1.75, তাহলে মাইনাস আরও বাড়বে 10⁻⁻41 মিটার। ক্লিয়ার? তাহলে এরকম যদি অঙ্ক পরীক্ষায় আসে, আশা করি তোমরা সবাই আনসার করতে পারবে। ভালো করে দেখো, এখানে বলেছে বস্তুর ভর দেওয়া আছে, গতিবেগ, আলোর গতিবেগের 0.01%, তাহলে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তার 0.1%, তার মানে 0.1/100। এবার পয়েন্ট তুলে দিলে আরও দুটো 100 দিলাম, এবার অঙ্কটাই করে নিলাম। ক্লিয়ার? এভাবে কিন্তু প্রবলেম সলভ করবে। তাহলে আজ আমি ডি ব্রগলি এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি পারো এই ক্লাসগুলো খাতাতে লিখে রাখো, তাহলে শিখতে পারবে। পরের ক্লাসে আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।